সীমান্তপুর গ্রামে দুই বুড়ো বরেন্দ্র আর নরেন্দ্র বাস করত। ওরা দুজন ছিল খুব ভালো বন্ধু। দুজন তাস খেলে দিন কাটিয়ে দিত। একদিন তারা বসে বসে তাস খেলছিল। এই নে বরেন, এবার তোকে হারিয়ে দিলাম। যা, তুই আবার আমাকে হারিয়ে দিলি নরেন। তুই কবে আমার সাথে জিতলি শুনি? এটা কিন্তু ভুল বললি নরেন, আমি কিন্তু কালকেই তোকে দুইবার হারিয়েছি। ও তাই তো, বয়স হয়েছে তো এখন আর মনে রাখতে পারি না বেশি কিছু। হ্যাঁ রে নরেন, বয়সটা তো কম হলো না, কাজকর্ম এখন আর বেশি একটা করতে পারি না। আমারও তো তাই অবস্থা। বাড়িতে ছেলে বউটা উঠতে বসতে খোঁটা দেয়, কাজ করতে বলে, কিন্তু আমার কি আর গায়ে গতরে সেই জোর আছে নাকি? বুঝলি নরেন, আমার অবস্থাটাও খানিকটা তাই। দুই ছেলেকে কত কষ্ট করে মানুষ করলুম, আর এখন তারাই খাওয়ার খোঁটা দেয়, বুঝলি তো? বউটা মরার পর থেকে আর সুখটাও কপালে জুটলো না। এভাবেই দিন কাটাতে হবে, এই আর কি। তা তো ঠিক, কিন্তু তুই অমন করে কাশছিস কেন আজ? ঠান্ডা লাগিয়েছিস নাকি? আর বলিস না, ঠান্ডার সমস্যাটা আজকাল ভারী বেড়েছে, বুঝলি? তা ওষুধপত্র খাস না বুঝি? আর ওষুধ? ছেলেটাকে বললাম কাশির ওষুধ লাগবে, সে মুখ ঝামটা দিয়ে বলল পরে পরে বসে থাকলে তো অসুখ লাগবেই। মেয়ের বাড়ি কদিন থেকে অসুখ ভালো করে ফিরতে পারো না? এই ছেলেগুলো বিয়ের পর কেমন বউয়ের ন্যাওটা হয়ে যায়। কই বাপু, আমাদেরও তো বিয়ে ঠা হয়েছিল, তা বলে বাপ মায়ের অযত্ন তো করিনি কোনো কালে। সে কি আমিও করেছি নাকি? আর ভালো লাগে না, বুঝলি বরেন? এই বাড়িতে থাকতে আমার আর ভালো লাগে না। সারাদিন ছেলে বউয়ের মুখ ঝামটা আর খিটপিট শুনে মনে হয় একদিকে বেরিয়ে যায়। তা কোথায় যাবি শুনি? চোখ দুটো যেদিকে নেয় সেদিকেই হাঁটবো। আমারও কি ভালো লাগে নাকি এখানে থাকতে? যদি পারতাম তো আমিও বেরিয়ে পড়তাম। তবে থাক, আজ উঠি রে, দেরি হয়ে গেল। আচ্ছা যা তবে। নরেন্দ্র তার বাড়ি ফিরে গেল। বাড়ি যাওয়ার সাথে সাথে তার ছেলের বউ তার সাথে ঝগড়া লাগিয়ে দেয়। এসেছেন আপনি, এসেছেন? এত সময় ছিলেন কই শুনি? সারাদিন কোনো কাজকর্ম তো করেনি না, উল্টে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ান। তাই এরকম ঘুরে না বেরিয়ে কিছু কাজ তো করতে পারেন নাকি? রাগ করছো কেন বৌমা? আমাকে কি কাজ করতে হবে বলো, আমি করে দেব। আগে দুটো খেতে দাও না বৌমা, খুব খিদে পেয়েছে গো। আহা, খালি গেলা আর গেলা, কাজে কর্মে কোনো খোঁজ নেই, খিদে পেলেই ছুটে আসেন গিলতে। তা বলি, খেয়ে খেয়ে যে আমাদের একেবারে ধ্বংস করে দিচ্ছেন, তা একটু কিছু করলেও তো পারেন বাপু। আমি তোমার কোন কাজটা করে দেই না বৌমা? আমাকে এভাবে খাওয়ার খোঁটা দিলে তুমি? মরণ, শুধু শুয়ে বসে গিলে দিন পার করবেন, আর আমি কিছু বলতে গেলেই শরীরে ফোসকা পড়ে নাকি? না বৌমা, এ শরীরে আর কিছুই পারে না গো বৌমা। এই শরীর যে তোমার কথার ধারে লোহাই পরিণত হয়েছে। হয়েছে হয়েছে, এই নাকি কান্না নাটক না ফেদে একটু কাজ করে আমাদের উদ্ধার করুন এবার। নাটক যত সব। না, তোমার দয়ায় আর না বৌমা, এ বাড়িতেও আর না। তোমরা সবাই সুখে থাকো। আমি বরং যাই আজ থেকে যাই। এই বলে নরেন্দ্র বেরিয়ে গেল বাড়ি থেকে। কোথায় যাচ্ছেন? কোথায়? আবার তো ফিরবেন আমারই ঘরে। নরেন্দ্র আর পিছনের দিকে না তাকিয়ে সোজা চলে গেল বন্ধু বরেন্দ্রর বাড়িতে। গিয়ে জানলার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পেল বরেন্দ্র আর বরেন্দ্র ছেলের কথা।
বাবা, এভাবে কথা বলছিস কেন? আমি কি তোর ঘরে বোঝা হয়ে গেছি? তা নয় তো কি শুনি, তোমার জন্য তোমার বৌমার কত কাজ বেড়ে যায় বলো তো, তার উপর নতুন নতুন ফাই ফরমাস চালাও। যখন তুই ছোট ছিলি তখন তোর মায়ের আর আমারও তো কত কষ্ট হতো তোকে পালতে, আর আজ তুই আমাকে এভাবে কথা শোনাচ্ছিস? ঠিক আছে, আমি আর কোনো দিন তোর বাড়িতে পা রাখবো না। আমার বাড়িতে পা রাখবে না তো যাবে কোথায়? দেখবো দেখবো। এই বলে বরেন্দ্র বাড়ি থেকে বের হয়ে গেল। আর তখন বরেন্দ্রর সামনে আসে তার বন্ধু নরেন্দ্র, যে এত সময় ধরে তাদের সব কথা শুনছিল আড়াল থেকে। কোথায় যাচ্ছিস বরেন? আরে নরেন, তুই এখানে? তুই না বাড়ি চলে গেলি? হ্যাঁ রে, চলে তো গিয়েছিলুম, কিন্তু থাকতে আর পারলাম কই। কি হয়েছে খুলে বলতো নরেন, তোকে এমন দেখাচ্ছে কেন? শোন তাহলে। নরেন্দ্র সবকিছু খুলে বলতে লাগলো বরেন্দ্রকে। বুঝেছি বুঝেছি, আমার সাথেও তো এমনই ঘটনা ঘটলো রে নরেন। সব শুনেছি বন্ধু, আমি সব জানি। তা কি করবি ভাবলি এখন? ফিরে যাবি আবার? না, এই প্রাণ থাকতে আর ওই বজ্জাত মেয়ে মানুষের বাড়িতে ফিরবো না। যা হয় হোক কপালে। তা তুই কি করবি? আমি আবার কি করব? তোর সাথেই যাব, ওদের কাছে আমি আর ফিরবো না। তা তো ঠিক আছে, কিন্তু এবার আমরা যাবোটা কোথায়? কি বা খাবো রে বরেন? চল দেখি কি করতে পারি, কিছু না কিছু একটা ঠিক করব দুজন মিলে। ঠিক আছে, চল তাহলে। দুই বন্ধু নরেন্দ্র আর বরেন্দ্র জঙ্গলের পথে হাঁটা ধরল। হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে গেল। না, আর যে হাঁটতে পারি না, রাতও তো প্রায় হয়ে এসেছে। চল আজ রাতটা এখানেই কাটিয়ে দিই। ঠিক আছে, চল ওই গাছটার নিচে শুয়ে আজ রাতটা পার করে দিই। ঠিক আছে। দুজনে জঙ্গলেই সেই রাত পার করে দেয়। পরদিন সকালে। কিরে নরেন, ওঠ ওঠ, আর কত ঘুমাবি রে? উঠছি। আহা, আজ কত শান্তিতে এক ঘুম দিলাম। ঠিকই বলেছিস রে, মাথায় বোঝা আর চিন্তা না থাকলে হয়তো এমনই শান্তি লাগে। হ্যাঁ, চল চল, এখানে বসে থাকলে চলবে না, আমাদের তো এগোতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল আবার হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে ওরা এক নদীর কাছে এসে পৌঁছলো। নির্জন এলাকায় ওরা সেই নদীতে কোনো নৌকা খুঁজে পেল না। এদিকে যে কোনো মাঝি দেখছি না রে নরেন। এখন কি হবে রে বরেন? আমরা ওই অত বড় নদী পার করব কি করে? দাঁড়া দাঁড়া, একটু ভাবতে দে। আচ্ছা দেখ তো, এই জঙ্গলে কলা গাছ আছে কিনা। দাঁড়া দাঁড়া, দেখছি দেখছি আমি। নরেন্দ্র কিছুক্ষণ খুঁজে কয়েকটা কলা গাছ দেখতে পেল। বরেন, কই রে বরেন, এই দেখ এখানে কতগুলো কলা গাছের সারি, গাছে কত কলাও আছে, দেখ, দেখে যা। আরে এ তো মেঘ না চাইতেই জল, কলা গাছে কত কলা ঝুলে আছে। যাক, খাওয়ার বন্দোবস্তও হয়ে গেল। আহ, কত খিদে পেয়েছিল, চল খেয়ে নি খানিকটা। নরেন্দ্র আর বরেন্দ্র কলা খেয়ে নিজেদের পেট ভরালো। আর সেই কলার গাছ থেকে এক ভেলা নির্মাণ করলো। বরেন, ভেলা বানানো তো শেষ, এবার এটা নিয়ে আমরা যাব কোথায় রে? যত দূর যেতে পারি তত দূর চল, পরেরটা পরে ভাববো। ঠিক আছে, চল এখনই বেরিয়ে পড়ি। দুই বন্ধু কলার ভেলায় ভেসে তাদের নদী পথে যাত্রা আরম্ভ করলো। ভাসতে ভাসতে হঠাৎ এক ভয়ানক ঝড় উঠল। কি বিপদ! এখনই যে এই ভেলাটা উল্টে যাবে এই ঝড়ে। শেষে কি এই ঝড়ে পড়েই মরবো নাকি রে বরেন?
নদীতে ওই যে দেখ, ওটা কি যেন ভেসে আসছে। কোথায়? কিছু তো দেখছি না রে। আরে 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 ওই তো একটা কালো মতো কি যেন ভাসছে। ওটা কি? যাই হোক, তুলে নে ভেলায়, যদি কাজে লাগে। ঠিক আছে, তুলছি। এ কি রে? এ যে একটা কলস, তাও আবার ভাঙা। হ্যাঁ রে, এই কলস আমাদের আবার কি কাজে লাগবে? থাক, রেখে দে, কোনো কাজে হয়তো লেগে যাবে। বেচারা কলসও আমাদের মতো এই ঝড়ে পড়েছে রে। আহারে, এই নরেন, দেখ দেখ ঝড় কেমন থেমে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাই তো, ঝড় কি আশ্চর্য ভাবে থেমে গেল। এমন তো আগে কখনো দেখিনি কোনো দিন। এত ভীষণ ঝড় এমন হুট করেই থেমে গেল। ঝড় পুরোপুরি থেমে যাওয়ার পর হঠাৎ কলসি থেকে ধোঁয়া বের হতে আরম্ভ করলো। সেই ধোঁয়ার সাথে বেরিয়ে এলো এক বিশাল দৈত্য। কে কে তোরা? আমাকে এখান থেকে বের করলি? এ কি রে বরেন, এ যে দেখি এক দৈত্য। শেষে কি তবে আমরা দৈত্যের পেটে যাব রে? আমরা তোমায় বের করেছি এইখান থেকে দৈত্য মশাই। আমি বরেন্দ্রনাথ আর আমার বন্ধু নরেন্দ্রনাথ। কিন্তু আমরা জেনে বুঝে কিছু করিনি। আমরা তো ঝড়ের মুখে পড়েছিলাম, এই ভাঙা কলসিটা ভাসতে দেখে তুলে নিয়েছিলাম। তোরা আমায় ভয় পাস না রে? তোরা তো আমাকে এখান থেকে মুক্ত করেছিস। এক মুনির অভিশাপে এই ভাঙা কলসের মধ্যে আমার প্রাণ চলে আসে। সে বলেছিল আমি বছরের পর বছর এখানে আটকে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আমাকে কাজের ভেবে কেউ তুলে না নেয়। ভাঙা কলসি হওয়ার কারণে কেউ দেখেও আমাকে তুলতো না। এই আমি বিভিন্ন সমুদ্র নদী পার করে এখানে এসেছি, আর তোরা এখান থেকে আমাকে উদ্ধার করলি। বল বল কি চাই তোদের? আমি তোদের দুজনকে দুটো বর দেব। তাই নাকি দৈত্য? আমরা খুব খুশি হয়েছি তোমাকে মুক্ত করতে পেরে। এই বরেন, আমরা কি চাইব রে? আজ আমাদের এই বার্ধক্যের জন্য আমাদের এত বিপদ, তাহলে আমাদের এই বার্ধক্য কমিয়ে গায়ের জোর বাড়াতে বলি। কি বলিস তুই? ঠিক বলেছিস, তবে চাইছি আমি। দৈত্য, আমাদের বয়স হয়েছে, তাই অনেক কিছুই করতে পারি না। তুমি আমাদের বয়স কমিয়ে দাও আর গায়ে জওয়ানদের মতো জোর দাও। বেশ, এই নাও, তোমাদেরকে আমি 20 বছরের যুবকের মতো বানিয়ে দিলাম। তোমাদের শরীরে এখন জওয়ানের মতো শক্তি ফিরে পাবে তোমরা। এবার বলো বরেন্দ্র, তোমার কি ইচ্ছা? আরে আরে কি দেখছি রে আমি নরেন? আমরা যে সেই যুবকটি হয়ে গেছি রে। তাই তো দেখছি নরেন। ঠিক আছে, তবে দৈত্য, আমার ইচ্ছা হলো তুমি আমাদের এমন একটা কলসি দাও যেখান থেকে আমরা যখন চাইবো তখনই মোহর পাবো। বেশ, তাই দিলাম। এই যে কলসি, এটাই যখনই তোমরা মোহর চাইবে তখনই মোহর পাবে। এখন একবার চেয়ে দেখো। ঠিক আছে দৈত্য, আমরা এখনই চেয়ে দেখছি। কলসরাজ, কলসরাজ, মোহর দেওয়া তোমার কাজ। মোহর চাওয়ার সাথে সাথে কলসিটা মোহরে ভরে গেল। তোমরা খুশি তো? হ্যাঁ দৈত্য, আমরা খুব খুশি। বেশ, এখন তবে আমি যাই। তোমরা সুখে থেকো। দৈত্য চলে যাওয়ার পর নরেন্দ্র আর বরেন্দ্র তাদের নতুন জীবন শুরু করে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।